হ্যালো গাইস, আমি মুস্কান, একজন এফএফ রাইটার। এর আগে আমি কখনো ডাবিং করিনি, এটাই প্রথম। শখের বশে ডাবিং করা। ভুল ত্রুটি তোমরা ক্ষমার চোখে দেখো। তো চলো, বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। তে আমায় বিয়ে করবে? আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিতে চাই, একজন আদর্শ অভিভাবক হতে চাই, তোমার সুখ দুঃখের সঙ্গী হতে চাই, তোমার নাম না জানা নানান অভিযোগের কারণ হতে চাই। করবে আমায় বিয়ে? তে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। অফিসের বস মানে জিয়ন জাংকুক তাকে সরাসরি বিয়ের প্রপোজাল দিচ্ছে। তার কি জবাব দেওয়া উচিত সে বুঝতে পারছে না। ওনার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাধ্য তের নেই। তে এই অফিসের সামান্য কর্মচারী মাত্র। মাসের বেতন না দিলে তাদের সংসার চলে না। তেকে চুপ থাকতে দেখে জাংকুক বলে উঠল, তুমি চাইলে সময় নিতে পারো, এত তাড়াহুড়োর কিছু নেই। ভেবেচিন্তে আমায় জানিও, আমি অপেক্ষায় থাকবো। তে একথা শুনে মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো। জাংকুককে অপছন্দ করার মতন কিছুই নেই। ভীষণ ভদ্রলোক, দেখতে আহামরি সুন্দর না হলেও যথেষ্ট হ্যান্ডসাম। তবে দিনকে দিন বয়স বেড়েই চলেছে। বাবার রেখে যাওয়া বিজনেস সামলাতে সামলাতে কিভাবে যে বয়স পেরিয়ে যাচ্ছে তার খবরই নেই। এতদিন বিয়ের কথা মাথায় না আনলেও এখন হয়তো সময় কাটছে না। তেরও যে বয়স কম তেমনটা নয়। আবার অসুস্থতার পর বড় মেয়ে হিসেবে তারই সংসার সামলাতে হয়। এত দায়িত্ব কাঁধে চেপে বসায় তার আর নিজের কথা ভাবার সময় হয়নি। তবে তেও মাঝে মধ্যে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে। তারও ইচ্ছা হয় একটা সুন্দর সংসারের, যেখানে কিনা বাচ্চা কাচ্চায় ভরা থাকবে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে। এমন স্বপ্নই সে মাঝে মধ্যে দেখে। তে চিন্তিত হয়ে বাড়িতে এসে মায়ের কাছে সকল ঘটনা খুলে বলতেই তিনি রেগে গিয়ে বলে উঠলেন, এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে? তখনই হ্যাঁ বলে আসতি, এত সময় নেওয়ার প্রয়োজন কি? দাঁড়া, তোর আব্বুর সাথে কথা বলে আসি। জিন চলে গেলে তে ধপ করে বিছানায় বসে পড়ল। মা যেভাবে সহজে হ্যাঁ বলে দিতে বলেছেন, সত্যি কি সেভাবে একটা মেয়ে হ্যাঁ বলে দিতে পারে? তার কি একটু সময় নেওয়া উচিত না? পরিবারের মানুষের ভরসা বাণী শুনতে ইচ্ছা করে না? মানুষ হাত দিয়ে কেউ বলুক, আমরা পাশে আছি, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আমরা সাহায্য করব। তাকে সহজ পেয়ে সবাই সবকিছু চাপিয়ে দিতে পছন্দ করে। তার দিকটা ভেবেই দেখতে চায় না কেউ। আবার চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। এমন প্রস্তাবে সাথে সাথে সম্মতি না দেওয়ার জন্য পরিবারের সবাই তার উপর ভীষণ ক্ষুব্ধ। তারা পারছে না এখনই ফোন দিয়ে জিয়ন জাংকুককে হ্যাঁ বলে দিতে। পরের দিন অফিসে যাওয়া মাত্রই জাংকুকের কেবিনে তের ডাক পড়ে। জাংকুক আর তে মুখোমুখি হয়ে বসে আছে। তেকে কিছু বলতে না দেখে জাংকুক নিজেই প্রশ্ন করে বসে, তে ভেবে দেখেছো কিছু? তে উপর নিচ মাথা নাড়িয়ে মৃদু গলায় বলল, আব্বু বলেছেন ওনার সাথে কথা বলে সবকিছু ঠিক করতে। তা তো করবই, তোমাকে কষ্ট দিয়ে আমি এই সম্পর্কে আগাতে চাই না। সারা জীবনের ব্যাপার, তুমি মন থেকে রাজি তো? তে আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। জাংকুক আর ঘাটালো না তাকে। তের পরিবার মেয়েকে বিয়ে দিতে এতই তাড়াহুড়ো যে তারা আর দিন তারিখ ঠিক করার প্রয়োজন বোধ করল না। জাংকুক জানাতেই তারা বিয়ে দিতে উঠে পড়ে লাগলো। চাইছে আজকেই বিয়ে দিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে। তে শুধু বাঘাড়া হতভম্ব হয়ে দেখতে লাগলো পরিবারের মানুষদের আয়োজন। এতদিন মেয়ে বিয়ে দেওয়ার কথা মাথায় আনতো না। আজ যখন বড়লোক পরিবার দেখেছে, তখনই নিজেদের কথা চিন্তা করে তাকে বিদায় করতে উঠে পড়ে লেগেছে। কাল কাবিন করে বিয়ে পড়িয়ে একেবারে নিয়ে যাবে।
ঘরোয়াভাবে আয়োজন করা হবে। জাংকুক কাছের 4-5 জনকে নিয়ে আসবে। মিনিট কয়েকের ব্যবধানে তাদের বিয়ে পড়িয়ে নিয়ে আসা হলো জিয়ন ম্যানশনে। এখানে বিরাট বাড়িতে জমজমাট আয়োজন। তেকে জাংকুকের রুমে দিয়ে গেছে কয়েকজন মেয়ে। তে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে বিস্ময় নিয়ে। এত বড় বাড়ি, চারপাশে অভিজাত্যের ছোঁয়া। এই বাড়ির বউ হয়েছে সে কপাল করে। তার ভাবনার মাঝেই জিয়ন জাংকুক রুমে চলে এলো। তে তা দেখে লজ্জায় মাথা নামিয়ে নিল। জাংকুক এগিয়ে এসে তের সামনে এসে বসলো এবং সময় নিয়ে বলল, তে এটা তোমার নিজের বাড়ি এখন থেকে। এই বাড়ি, এই রুম, এই আসবাবপত্র এবং আমিও এখন থেকে তোমার। তুমি নিজের মতো করে সবকিছু গুছিয়ে নেবে। আম্মু আব্বু মারা যাওয়ার পর থেকে সবকিছু আমাকেই একলা দেখাশোনা করতে হয়েছে। বোন দুটোরও বিয়ে হয়ে গেছে, তারা এখন সংসার করতে ব্যস্ত। এই বাড়িতে মাসে 6 মাসে একবার করে আসে। জাংকুক একটু থেমে তের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? তে মাথা নাড়িয়ে কাপা কাপা হাতটা বাড়িয়ে দিল। জাংকুক নিজের পুরুষালী হাতের আজলাই তের নরম তুলতুলে হাত নিয়ে বলল, তে আমার কাঁধের এখন থেকে সাংসারিক বোঝা সব তোমার কাঁধে দিলাম। আমি জানি তুমি আমার থেকে বেশি সামলিয়ে রাখতে পারবে। এটাও জানি তুমি এখন থেকে এই বাড়ির নিবেদিত প্রাণ হয়ে উঠবে। কি পারবে না? তে টলমল চোখে মাথা নাড়ালো। শুধু মাথা নাড়ালেই হবে না, আমার হাত ধরে কথা দাও। সারা জীবন এভাবেই আমার হাতটা ধরে রাখবে, যেন শত ব্যস্ততাতেও তোমার হাতটা ছেড়ে দিতে না পারি। তে এ পর্যায়ে কেঁদে উঠল। এত আদুরে কথা শেষ পর্যন্ত সে কবে শুনেছিল সেটাও মনে নেই। তের হঠাৎ কান্নায় জাংকুক হকচকিয়ে গেল। অস্থির কণ্ঠে বলল, তে আমি কি কিছু ভুল বলেছি? আমার কোনো কথাই কষ্ট পেয়েছো? তে দুপাশে মাথা ঝাঁকিয়ে না করল। একটু আদুরে আহ্লাদি হয়ে জাংকুকের বুকে ঝাঁপিয়ে পড়ল। জাংকুকও মুচকি হেসে তেকে নিজের প্রশস্ত বুকে আগলে নিল। কেটে গেছে প্রায় 15 বছর। তের নিজের একটা ভরা সংসারের স্বপ্ন পূরণ হয়েছে। 2 বাচ্চা, স্বামী এবং সংসারের নিবেদিত প্রাণ সে এখন। তাকে ছাড়া এই বাড়ি অপূর্ণ। নিজের এত এত অপূর্ণতার ভিড়ে সে এখন নিজের পূর্ণতা খুঁজে পেয়েছে। সারা দিন তে বাচ্চা কাচ্চা আর সংসার সামলায়, আর জাংকুক সামলায় অফিস। সকালে নাস্তার টেবিলে একবার সবার দেখা হয়, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভরা সংসারের প্রাণচাঞ্চল্য, আমেজ উষ্ণতা বজায় থাকে। বড় ছেলেটার ডাকে তের ধ্যান ভাঙে। কাল ছেলের স্কুলে প্রি টেস্ট। ছেলে আর মেয়েটাকে একসাথে পড়তে বসিয়ে তে একটু বারান্দায় দাঁড়িয়েছিল। এর ভেতরেই এদের মারামারি লেগে গিয়েছে। হঠাৎ মেয়ের চিৎকারের শব্দ ভেসে আসে। তে বারান্দা থেকে দৌড়ে রুমে যেতেই দেখে জাংকুক কোনো মতে মেয়ের কান্না থামিয়ে একসাথে বিছানায় শুয়ে খেলা করছে। ছেলে পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। মেয়ে বাবার কাছে বিচার দিচ্ছে। আপু, ভাইয়া আমাকে ফেলে দিয়েছে, ওকে বকা দাও এক্ষুনি। তে দ্রুত এসে ছেলেকে ধরতেই ছেলে বলল, আম্মু আমার কোনো দোষ নেই, ও নিজেই বিছানা থেকে পড়ে গিয়েছে। ছেলে মেয়ের এমন খুনসুটিতে তে এবং জাংকুক তাদের জড়িয়ে ধরে প্রাণ খুলে হেসে উঠল।